রিসেট মারবো ফার্স্টে যেই, এখানে তো এটা হবে না তাই না, ট্যাম্প ছিল এগুলো সব। আচ্ছা এই ইউজার নেম এগুলো সব চেঞ্জ করতে পারেন? কনফিগ থেকে চেঞ্জ করতে পারেন, ড্যাশবোর্ড থেকে পারেন না? ওই একটা ডায়লগ আছে না, মাথা নষ্ট ম্যান, ওইটা বের হয়ে গেল আর কি। ইজিটা রেখে কঠিনটা পারেন। ওইটা সহজ লাগে না? আচ্ছা ভালো তো। এখানে কই রিসেটটা আছে? রাইট, রিসেটটা রাখছিলাম। ডব্লিউপি রিসেট অথবা রিসেট সার্চ দেন। জেটপ্যাকে অনেক কিছু করে, জেটপ্যাক অনেক কিছু করে। এটার ভিতরে কন্ট্যাক্ট ফর্ম আছে, এই বিভিন্ন সোশ্যাল লিংক অ্যাড করার জন্য ব্যবস্থা আছে। জেটপ্যাকটা প্যাক তো এখানে বলাই আছে, কম্বিনেশনে অনেকগুলো প্লাগইনের কম্বিনেশনে জেটপ্যাক ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। টুলস থেকে রিসেট, এটা খুব ভালো পারি আমরা তাই না? একটা কথা আছে না যে কোনো কিছু তৈরি করা কঠিন, ভাঙাটা সহজ। রাইট, এখানে দেখেন আপনারা ইউজার নেম আর মানে এখান থেকে চেঞ্জ করবেন কিভাবে। ইউজার, ইউর প্রোফাইল, ফেসবুকের প্রোফাইলে চলে গেছেন, এখন তো চেঞ্জ করতে পারবেন নাকি? এখানে কি আছে, ইউজার নেম অ্যাডমিন, মানে ট্যাম্প অ্যাডমিন। ইউজার নেম এটা আপনি বাদ দিতে পারবেন না, নিকনেম আলাদা লিখতে পারবেন, ঠিক আছে? আপাতত এটাই থাক। পাসওয়ার্ড চেঞ্জ করা যায় তাই না? এখন আপনি যদি চান নতুন একটা ইউজার তৈরি করার জন্য এবং এটা আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে এখান থেকে অ্যাড নিউতে যান। নিউতে যেয়ে ইউজার নেম দিলেন অ্যাডমিন, কারণ অ্যাডমিন নামে তো এখন আর নাই। রিকোয়ার্ড হচ্ছে একটা ইমেল, একটা ইমেল দিলেন, ঠিক আছে? তারপর এখানে একটা পাসওয়ার্ড দেন। আপনাদের এখানে যে ইউজারগুলো থাকে এগুলো সম্পর্কে বলছিলাম কে কি কাজ করতে পারে, এটা সম্পর্কে অবশ্যই আপনাদের জানা লাগবে। এবং আমি বলছিলাম সম্ভবত প্রথম দিকে একটা ওয়ার্ডপ্রেসের এই টাইপের ইউজার থাকতে পারে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার শুধুমাত্র এখানে সাবস্ক্রাইব করেই থাকতে পারে, যে নতুন কোনো ইনফরমেশন আসলে, নতুন কোনো পোস্ট পাবলিশ হলে বা ইয়া হলে তাকে নক করা হবে, তাকে জানানো হবে। সাবস্ক্রাইবার সে শুধু পোস্টগুলো দেখতে পারে আর কমেন্টস করতে পারে, আর কিছু করতে পারে না, ঠিক আছে? তারপর কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর পোস্ট করতে পারে, মানে পোস্টগুলো দেখতে পারে, কমেন্টস করতে পারে, এক্সট্রা করে সে পোস্ট করতে পারে, নতুন করে পোস্ট করতে পারে, কিন্তু তার পোস্টগুলো পাবলিশড হয় না, পেন্ডিংয়ে থাকে। ওই পোস্টগুলো আবার এই যে এইখানে তিনজন, এই তিনজনের যে কেউ সেটা পাবলিশ করে দিতে পারে। অথর, অথর আপনার ওয়েবসাইটের পেজগুলা পোস্ট করতে পারবে, সবগুলা চেক দিতে পারবে, চাইলে সে ডিলিট করতে পারবে। হ্যাঁ, এডিটর, এডিটর ওভারঅল আর যত পোস্ট আসে সে পাবলিশ করতে পারবে, ডিলিট করতে পারবে, ওভারঅল সে সব সাইট টোটাল সাইটটা মেনটেন করতে পারবে, কিন্তু সাইটের স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে না। সাইটের স্ট্রাকচার বলতে ধরেন এডিটর শুধু এই যে সাইটের পোস্টগুলো এগুলো মেনটেন করতে পারবে, কিন্তু সে চাচ্ছে এই ডিজাইনটা চেঞ্জ করার জন্য, এডিটর সেটা পারবে না। আর ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সব কিছু পারবে। এখন আমাদের যে অ্যাডমিন সে কি করবে, সব কিছু পারবে, ঠিক আছে? অ্যাড নিউ ইউজার,
এখন আপনি সাইন আউট করেন, সাইন আউট করে অ্যাডমিন দিয়ে লগ ইন করেন। লগ ইন করার পরে অল ইউজারে যান, এই ট্যাবটা ডিলিট করে দেন। এখন এটা ডিলিট হলে তো এটার যে কই আছে মানে কন্টেন্টগুলো আছে সব ডিলিট হয়ে যাবে, তাই না? এখন ডিলিট হয়ে গেলে তো আপনার স্ট্রাকচার নষ্ট হয়ে গেল বা আপনার কিছু থাকলো না। তখন কি করবেন, অল্টারনেটিভ একটা অ্যাডমিনকে সেটা দিয়ে দিলেন। দুইটা জিনিস দেখাইলাম, একটা হচ্ছে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখাইলাম, নতুন ইউজার কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখাইলাম, এবং নতুন ইউজার তৈরি করার পরে তার রুল কি হবে সেটা কীভাবে দিবেন ওইটাও দেখাই দিলাম। আচ্ছা, এখন আমরা একটা থিম বানাবো। এই তো অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যান। এটা একটা থিম, তাই না? মানে এখানে কি থাকে, থিমগুলো তো থাকে। www ডিরেক্টরিতে যান, আপনার যে ফোল্ডার ওই ফোল্ডারে যান। পিএইচপি না, এখন থিমের ভিতরে ইউ ডিজাইন একটা আছে, এটা বাদ দিয়ে দেন আপাতত। একটা রিলোড দেন, দেখবেন এটা নাই। এই তো এখানে একটা ফোল্ডার আপনি তৈরি করেন। একটা ফোল্ডার তৈরি করেন পেজ 13 দিয়ে থিমের ভিতরে। এখন এটার ভিতরে আর একটা রিলোড দেন। নিচে কি বলতেছে, ব্রোকেন থিম বলতেছে পেজ 13 স্টাইল শিট ইজ মিসিং। একটা থিম তৈরি করতে স্টাইল শিট লাগে। আপনাদের কি কি বলছিলাম যে একটা থিমের মধ্যে যদি এই দুটো জিনিস থাকে তাহলে তিনটা, হ্যাঁ, index.php style.css এই দুটো হচ্ছে মেন, তারপর screenshot.png ওইটা হচ্ছে এক্সট্রা করে থাকলে ভালো। ঠিক আছে, এই তিনটা, বাট screenshot.png বাদে দুইটা। কি কি? index.php style.css। ঠিক আছে, আমরা ওই দুইটা জিনিস বলছিলাম না, এখানে ওই দুইটা জিনিস অ্যাড করি। এখানে অ্যাড করেন php আরেকটা style.css। এতটুকু দিলেন, এটাতে আরেকটা রিলোড দেন। পেজ 13 এখানে একটা ইমেজ আসার কথা, তাই না? ইমেজটা কিন্তু আসে না, আসে একটা ইমেজ আপনি কাটেন, ধরেন এখান থেকে একটা ইমেজ আপনি কাটে নেবেন। আচ্ছা দাঁড়ান, হোম পেজ থেকে নেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে ইমেজ আপনি যে কোনো সাইডে কাটতে মানে সাইজে নিতে পারেন, তবে ওয়ার্ডপ্রেসের শর্ত হচ্ছে যদি সেটা হয় 600 উইথ এবং হাইট 400, তাহলে ওটা হচ্ছে পারফেক্ট একটা মাপ। আচ্ছা, আপাতত এই যে কোনো একটা সাইজে নেই, ঠিক আছে? আপাতত যে কোনো একটা সাইজে নিলাম, এটা সেভ করেন। সেভ করবেন কোথায়? আপনার যে ডিরেক্টরি ওইটাতে, সি ড্রাইভের ভিতরে ওয়াম, কন্টেন্টের ভিতরে থিম, এটার ভিতরে যে screenshot.png বা জেপিজি যে কোনোটা শো করবে, তবে ভালো হচ্ছে পিএনজি ইউজ করা। এখন এটাতে একটা রিলোড দেন, ইমেজ আসছে। ইমেজটা পারফেক্টভাবে উপরে এবং নিচে মিলবে যদি ইমেজটার উইথ হয় 600 পিক্সেল, হাইট হয় 400 পিক্সেল। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যে থিমটা মানে যে পেজটাকে কনভার্ট করবেন ওইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ওইটা এখানে দিয়ে রাখবেন। আমাদের থিম হয়ে গেল, তাই না? অ্যাক্টিভেট করেন, অ্যাক্টিভেটও হয়ে গেল। ভিজিট করেন, কিছু নেই। এখানে কি শো করবে? এখানে শো করবে হচ্ছে আপনার index.php তে যা থাকবে, এটা হোম পেজ, screenshot.php ওইটাতে যা থাকবে, index.php তে যা থাকবে ওইটা এখানে শো করবে। আপনি এখানে লিখলেন html5, এটার ভিতরে লিখলেন আমাদের থিম, আর টাইটেলের ভিতরে লিখলেন, আর বডির ভিতরে কিছু নাই, আমাদের থিম কিছু নাই। ওয়ার্ডপ্রেসে কি কিছু করছে সাইডের মধ্যে? কে কে করছে? আপনি যে index.php ফাইলটা বানাইছেন ওইটাই কিন্তু করতেছে।
আপনাদের আমি বলছিলাম যে ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি কিছুই না, সে শুধু একটা ড্যাশবোর্ড দেবে আপনাকে আপনার সাইটটা ম্যানেজ করা বা মেনটেন করার জন্য। বলছিলাম সে শুধু একটা ড্যাশবোর্ড দিবে আপনার সাইটটা মেনটেন করার জন্য। আপনি আপনার যা ডিজাইন থাকবে ওইটা এখানে কাজ করতে পারবেন। প্রমাণ পাইছেন? ওয়ার্ডপ্রেসের মতোই আছে, বাট আমাদের সাইট কিছু নাই। আচ্ছা, এটা হচ্ছে থিম বানানোর একটা অপশন, কিন্তু এটা অ্যাকচুয়ালি থিম না। যদি এটা থিম হয় তাহলে দেখেন এখানে জিপ করলেন, জিপ করে এটারে আপনি ডেস্কটপে রাখেন, ডেস্কটপে এটা রাখলেন, এখান থেকে এটা ডিলিট করে দিলেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলেন, থিমসে যে অন্য একটা অ্যাক্টিভেট করলেন। সচরাচর কি হয়, একটা থিম ইউজ করতে হলে ওটা আপলোড করতে হয়, তাই না? আপলোড থিম, ব্রাউজ, এটা ডেস্কটপে যান, থিমের নাম কি ছিল? বেজ 13, ওপেন করেন, ইনস্টল দেন, সেটা আপলোড হবে না। অনেক থিমের মধ্যেই দেখবেন দিলে এরকম বলে থিম ইনস্টলেশন ফেলড। কারণ কি, এটার ভিতরে স্টাইল শিটটা ভ্যালিড হেডার নাই। ভ্যালিড হেডার মানে কি? ভ্যালিড হেডার মানে হচ্ছে এই থিমের ভিতরে যে স্টাইল সিএসএসটা আছে ওইটার ভিতরে কিছু লেখা নাই, কিছু লেখা লিখতে হবে আপনাকে। কি লিখতে হবে সেটা একটু দেখি। কোথায় গেল এটা? সরি, পেজ কোথায়? পেজ 13। এখানে এই সিএসএস এর মধ্যে কিছু লেখা লিখতে হবে। কি লিখতে হবে? এখানে কমেন্টের ভিতরে লিখতে হবে থিমের নাম। কমেন্টের ভিতরে লিখতে হবে থিম নেম। তবে শর্ত হচ্ছে থিম নেম লিখে কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে এভাবে থিম নেমের পরে একটা কলন দিলেন, এরপর যেটা লিখবেন ওইটাই থিমের নাম। আমাদের জাস্ট এতটুকু লিখলেন, তারপর ওইটা আবার জিপ করলেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাড নিউ, আপলোড, এখান থেকে এটা ইনস্টল করলেন। এখন হবে অ্যাক্টিভেট। কিন্তু এতটুকু দিলেই আমরা, মানে এতটুকু দিব না, আমরা আরো অনেক কিছু দিব এটার ভিতরে, আমরা আরো অনেক কিছু দিব। কারণ দেখেন এই থিমটাতে যখন যান এখানে কি আসে, একটা নাম আসে, তাই না? তারপর ভার্সন আছে, তারপর বাই দিয়ে এখানে আরেকটা নাম আসে, এখানে একটা নাম আসে যে এটা কে করছে ওইটা, তারপর ওইটার ভিতরে একটা লিংক আসে, তাই না? তারপর এখানে আপডেট অ্যাভেলেবল, ওইটা একটা নোটিফিকেশন, এটা পর্যন্ত বাদ দেন। এখানে কি আসে, ডেসক্রিপশন আসে, আবার আসে ট্যাগস এর মধ্যে কিছু কমা দিয়ে কিছু লেখা আসে, তাই না? এইগুলা আনা লাগবে আমাদের। আমাদেরটাতে কি আসে, শুধুমাত্র ভার্সনও নাই, নামও নাই। নাম বলতেছে যে কোনো নাই, নাম দেওয়া নাই। এখন এইগুলো নিয়ে আসবো কেমনে? এখান থেকে বাদ দেই, কারণ আমরা যেহেতু থিমটা ইনস্টল করে ফেলছি, এখন এটা কোথায় আছে? ডাইরেক্টরিতে আছে, থিমের ভিতরে। এই তো, এটারে এডিট করেন, এখানে লেখেন থিম নেম, লিখছেন না? থিম ইউআরআই, এখানে না, এইভাবে ইউআরআই লিখলেন। তারপর অথর, থিমটাকে বানাইছে পেজ 13। এখানে স্পেস দেন, সমস্যা নাই, কিন্তু স্পেস এইখানে দিতে পারবেন না, বুঝতে পারছেন? থিম অথর। তারপর এখন অথরের মধ্যে মাউসটা নিলে একটা লিংক আসে না, ওইটার জন্য দিবেন অথর
ইউআরআই, অথর ইউআরআই facebook.com, ফেসবুকটাই অথরের। আচ্ছা যাই হোক, এখন এরপরে একটা কি থাকে, ভার্সন, ভার্সন 1.0.0, ঠিক আছে, এটা দিলেন প্রথম ভার্সন। আপনার ইচ্ছা, আপনি এখানে যত লিখবেন ততই ভার্সন হবে। তারপর এখানে লেখেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে লিখলেন এটা আমাদের, আপনার ইচ্ছা মতো লিখলেন যে এটা ওয়ার্ডপ্রেসের খুব ভালো একটা থিম, প্রফেশনাল থিম, আপনার ইচ্ছা মতো লিখলেন, এটাই ডেসক্রিপশনে শো করবে। তারপর লেখেন ট্যাগস, আপনার ইচ্ছা, যাই হোক এত লেখার টাইম নেই। তারপর লিখতে হয় লাইসেন্স, এই টেক্সটটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যাড নিউ দিয়ে যে সার্চ করেন না, নিউ থিম সার্চ করেন, ওইখানে যে টেক্সটটা থাকবে ওই নামে যদি কেউ সার্চ করে তাহলে আপনারটা সার্চ, হ্যাঁ আপনারটা সার্চ রেজাল্টে দেখাবে। সেটা হইতে পারে 200 পেজ পেছনে, হইতে পারে 1 নম্বরে। এখানে আসছে পেজ 13, এটা আমাদের থিম, ট্যাগ, ভার্সন আসে। এই টাইপের আরো কিছু লেখা লিখবো, লাইসেন্স লিখবো। তারপর এটা হচ্ছে ভ্যালিড হেডারের জন্য এগুলো লাগে, আপনাদের একটা লিস্ট দিয়ে দেবো কি কি দিয়ে লিখবেন, আরো কি কি লিখবেন এখানে। এটা গেল। তারপর এই পাশে মেনু আছে, কিছু নাই তাই না? আচ্ছা যাই হোক, এতটুকু যেহেতু আমরা বুঝতে পারছি, এরপরে আমরা থিমে কনভার্সন স্টার্ট করে দিই। অলরেডি গুগলে যাই, লিখলাম HTML ব্লক ওয়েবসাইট টেমপ্লেট, এখানে এটাতে গেলাম সেকেন্ডটাতে। এখানে মানে সিম্পল সিম্পল কিছু টেমপ্লেট দেওয়া আছে, HTML টেমপ্লেট, যেটা আমরা থিমে কনভার্ট করতে পারবো। এটা দিলাম ব্লক ডিজাইন, একটা টেমপ্লেট ডাউনলোড দিই, কারণ আমাদের তো এখন HTML বানানো নাই, আছে সিম্পল একটা থিম দেখবো তো বানানো। এটার প্রিভিউটা দেখে আসি, আর এখান থেকে এটা ডাউনলোড দেই। বাহ কত বড়, ওকে, ওপেন ফোল্ডার, এটা আনজিপ করি, কোথায় গেল, ওকে। এখানে এটা বাদ দিয়ে দেন, এই যে 3টা ফাইল, এই 3টাই দিয়ে কিন্তু আমাদের স্টাইলটা এখানে, এই তো এখানে শুধুমাত্র style.css আছে, শুধুমাত্র style.css নাই। এটারে কাট করে আমাদের যে ফোল্ডারটা ওইখানে নিয়ে গেলাম। এখন এই যে style.css টেমপ্লেট, আচ্ছা যাই হোক, যদি এরকম দেখেন যে ওইটার ভিতরে style.css নাই, তাহলে ওইটার যে নাম, এই নামটা চেঞ্জ করার দরকার নাই। কি করবেন, নতুন একটা style.css করে নেবেন। এখন এই যে index.php, এই index.php-টা এটা কি ছিল, আমাদের ডেমো ছিল তাই না, এটা বাদ। এই যে ওদের HTML index.html, ওই পেজটাকে আমরা বানাবো index.php। আমাদের ওই থিমটা অ্যাক্টিভেট করা আছে না, থিমটা কিন্তু অ্যাক্টিভেট করা আছে, জাস্ট এখানে একটা রিলোড দেন। এখন ওই index.php এর ভিতরে যা আছে সবগুলাই শো করতেছে। তারপর এই index.php এর ভিতরে কিন্তু আমাদের স্টাইলটা নাই, এই স্টাইলটা আছে, এটা এখানে লিংক করে দিই।
এটা কোথায় লিঙ্ক করাবো? হেডারে। এই লিঙ্কের নিচে, কারণ প্রায়োরিটি বেশি দেব কোনটার? এটার। এই তো। তারপরেও আসে ইমেজগুলো, আসে স্টাইল, আসে না। কারণ কি দেখেন, পেজ সোর্সে যান, পেজ সোর্সে দেখেন এখানে এইচআরএফ দিয়ে টেমপ্লেটও স্টাইল ডট সিএসএস ক্লিক করেন। ক্লিক করলে বলবে এটা পাচ্ছে না, মানে কাজ করতেছে না ক্লিক করলে, তাই না? এখানে আমাদের আসা দরকার কি ছিল? লোকাল হোস্ট স্ল্যাশ বেজ কত 13, তারপর ডব্লিউপি কন্টেন্ট, তারপর আসবে থিমস, তারপর আসবে আপনার থিমের ফোল্ডারের নাম, তারপরে আসবে স্টাইল ডট সিএসএস। এত কিছু লেখা লাগবে। লিখি কি কি আসবে? ডব্লিউপি কন্টেন্ট, তারপর আসবে থিমস, তারপর আসবে ফোল্ডারের নাম বেজ 13, তারপরে আসবে এটাই তো আসবে। এক কাজ করেন, এটা এখানে দিয়ে দেন, একটু মজা করি আর কি। এখন এইটাও তো উপরেটা তো লাগবে, তাই না? এরকমই তো। এটা রিলোড দেই। এখন এই যে আমরা লিঙ্কটা চেঞ্জ করলাম, ক্লায়েন্ট কি এরকম লিঙ্ক নিজে চেঞ্জ করবে? কারণ আমি এখানে লোকাল হোস্ট দিতেছি, ক্লায়েন্ট তো অন্য সাইডে ইউজ করবে। আমার সাইডে লিঙ্ক দিলে তো আর ওটাতে কাজ করবে না, করবে? এখানে দিয়ে দিতে হবে একটা কোড, পিএইচপি কোড, যেটা আমরা লিখবো এরকম, পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। এই এটা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ফাংশন বানানো আছে, যদি এইটা ক্লিক করে মানে এই ফাংশনটা ইউজ করে তাহলে অটোমেটিকলি একটা লিঙ্ক পাবে। আগেরটাতে কি এরকম ছিল? সাপোজ এটা বাদ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা বাদ দিয়ে দিলাম। এটাতে একটা রিলোড দেই, পেজ সোর্সে যাই। একটার মধ্যে অটোমেটিকলি কি পাইছে? লোকাল হোস্ট বেজ 13 কন্টেন্ট থিম, থিমের ফোল্ডারের নাম, তারপর ওইটা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, মানে হচ্ছে আপনার টেমপ্লেটটা মানে আপনার থিমটা যেই ফোল্ডারে আছে ওই ফোল্ডারের লোকেশনটা নিয়ে আসেন, ওই ফোল্ডারের ইউআরএলটা নিয়ে আসেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে। তারপর ওই ফোল্ডারের ভিতরে কি আছে এটা, আপনার টেমপ্লেট ডিরেক্টরিটা কোনটা বোঝায়? আগে থিমের যে ফোল্ডার ডিরেক্টরিটা ওইটা বোঝায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, মানে ওয়ার্ডপ্রেসের এই ফাংশনের মাধ্যমে থিমের যে লোকেশন কন্টেন্টের ভিতরে থিমস, এটার ভিতরে আপনার ফোল্ডারের যে নাম ওইটা বোঝায়। সেটা প্লাগইন ফোল্ডারে থাকলে হবে না, বুঝতে পারছেন? এখানেও সেম একটা। আচ্ছা এখানে স্ল্যাশ দিলাম না, সাপোজ স্ল্যাশ দিলাম না, তাহলে কি হবে দেখেন। এটা রিলোড দেন, পেজ সোর্সে যান, এখানে দেখছেন একসাথে হয়ে গেছে। এটারে কি করতে হবে? একটা স্ল্যাশ দিতে হবে। আসছে লিঙ্ক, ক্লিক করেন তো, আসে ভিতরে লেখাগুলা, তারপর লিঙ্কগুলো ঠিক আছে। এরপরে এখানে যে ইমেজগুলো ছিল, ইমেজগুলো আসে নাই, কারণ ইমেজগুলো লিঙ্কটা দেখেন কি আসছে, ওই বেস 13 এর পরে ইমেজ ফোল্ডার চলে আসছে। এটা কি বেস 13 এর পরে ইমেজ ফোল্ডার আসবে? কন্টেন্ট, তারপর থিমস, তারপর আসবে ইমেজ। একই কাজ কি হবে, এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই আছে, জাস্ট এইটা ইমেজের আগে বসে যাবে।
টেবিল পেজটা আছে ওইটা এখানে নিয়ে আসতেছি, ডাইনামিক তো পরে করব, তাই না? দুইটা ইমেজ ছিল নিচে সম্ভবত, কোথায়, এই যে এটা। তারপর আর কোথায় আছে দেখেন, আসুক ওইরকম আসুক। হ্যাঁ রিপ্লেস দিতে পারি বাট দিব না, এখন দিব না আর কি, আপনারা খুঁজে বের করেন। রিপ্লেসের অনেক অপশন শিখবো, অনেকভাবে রিপ্লেস করা যায় এখানে। ইমেজ আসছে, আমাদের সাইডের লুক চলে আসছে, এই তো। এখন এটাকে আমরা ডাইনামিক করব। এখানে কি লেখা, ডিজাইন ব্লক মাই আর্ট মাই যা আছে তা, ঠিক আছে। একদম উপরে দেখেন লেখা আছে আমরা ধরেন এখানে যতগুলা পিএসপি ফাইল আছে এগুলোর মধ্যে একটা ফাংশন তৈরি করব আমরা, যে কিছু কিছু ফাংশন তৈরি করব যেটা যত ট্যাবলেট আছে সবগুলা ট্যাবলেটে কাজ করবে, ঠিক আছে। এরকম কিছু ফাংশন তৈরি করব ওয়ার্ডপ্রেসের জন্য। ওই ফাংশনটা তৈরি করার জন্য এখানে আমরা একটা পিএসপি ফাইল নিব, নাম দেব functions.php। আপনাদের বলছিলাম যে functions.php নামে একটা কিছু থাকবে, বলছিলাম। আচ্ছা বলছিলাম একটা কিছু থাকবে, যে কোনো ফোল্ডার থিমের ভিতর দেখবেন এটা আছে। হ্যাঁ আচ্ছা ওকে। এটার ভিতরে এরকম থাকবে, পিএসপি দিয়ে শুরু হবে, পিএসপি দিয়ে শেষ। আমাদের ওয়ার্ডপ্রেসের অনেক ফাংশন যেটা সব জায়গায় কাজ করবে সেটা এখানে লিখে দেব। এখানে একটা ফাংশন লিখি, অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট দিলাম। এটার ভিতরে লিখি টাইটেল। এখান থেকে এই টাইটেলটা বাদ দিয়ে দিই, বলতেছি দাঁড়ান। আচ্ছা আমরা ওইভাবে একটু পরে দেখে আমরা যেভাবে এখন করব সেটা দেখি। এই টাইটেলের মধ্যে একটা ফাংশন কল করব, পিএইচপি শুরু পিএইচপি শেষ, ভিতরে একটা ফাংশন দেব ব্লগ ইনফো, একটা ফাংশন। আমরা আর্গুমেন্ট দেখছিলাম না কি করে, ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে কোন একটা নাম লেখে দেয় না, ওইটাই ওইখানে ফাংশন হিসাবে কাজ করে। এখানে দিলাম টাইটেল, ব্লগ ইনফো টাইটেল। বাহ, এই টাইটেল আসলো কোথেকে? এটা আসছে হচ্ছে সেটিংস থেকে জেনারেলাইজেশন, ওইখানে একটা টাইটেল আছে না, জাস্ট ওই ফাংশনটা কল করাতে, এই ব্লগ ইনফো টাইটেল কল করাতে এখানে চলে আসছে কোথেকে, এই জায়গা থেকে। এখানে লেখেন আমাদের সাইট, রিলোড দেন। বাহ, আমরা টাইটেল ডাইনামিক করে ফেলছি। আচ্ছা তারপর এখানে এই যে মেটা কিওয়ার্ড, কিওয়ার্ডের ভিতরে কিছু লেখা আছে, তারপর আছে কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ভিতরে কিছু লেখা আছে। এই লেখাগুলো আমরা চেঞ্জ করব। কন্টেন্টের ভিতরে আরেকটা পিএইচপি কোড দেই, পিএইচপি ব্লগ ইনফো কন্টেন্ট, এটারে বলে ট্যাগলাইন, আর ট্যাগলাইনটা এখানে আসে ডেসক্রিপশনের মাধ্যমে। ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনটা কিন্তু এখানে কোনো জায়গায় কল করা হয়নি, করা হয়েছে
এরকম রাখতে পারেন। কোথায়? এটার পরে ওইটা আসবে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এটার ভিতরে আমরা আরো ফাংশন ইউজ করব, আপাতত জাস্ট সিম্পল ভাবে কিভাবে করে ওইটা দেখতেছি। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু দেখলাম। দেখার পরে কি করলাম, শুধুমাত্র টাইটেলটা ডেসক্রিপশনটা ডাইনামিক করলাম। আর কিছু ডাইনামিক করছি? আর কিছু আপাতত করার দরকার নেই। আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে কিছু কিছু পেজের মধ্যে কি থাকে, হেডার এবং ফুটার একই থাকে, তাই না? দুইটা জিনিস একই থাকে। তাহলে আমরা একটু ডিভাইড করি যে কতটুকু হেডার কতটুকু ফুটার। এই যে এরিয়াটা, এটা হচ্ছে হেডার। লাস্টে কি লেখছে? এন্ড অফ হেডার ওয়ারাপার। এটা index.php তে এখানে তো আপনাদের যে index.php ওইটা এডিট করেন, কন্ট্রোল এফ এ যে ওইটা সার্চ করেন। ওই কমেন্টসের আগে যা আছে ওগুলো আমরা সব কাইটা দিলাম, এক্স কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। এখন এটা রাখবো কোথায়? এখানে header.php নামে একটা ফাইল ওপেন করেন। এখানে অন্য কোনো নাম দিলে হবে না। header.php টা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস এর ভিতরে একটা ফাংশন ক্রিয়েট করে আছে, অন্য কোনো নাম দিলে অন্যভাবে কল করতে হবে। header.php এর মধ্যে এগুলো রেখে দিলাম। এটার মধ্যে যে রাখছেন এটাকে কি এখানে কল করতে হবে না? এটা রিলোড দেয়, দেখেন কি হয়। হেডার তো নাই, তাই না? এখন ওই হেডারটা এখানে আনতে হবে, কল করতে হবে। এটা ওয়ার্ডপ্রেস এর ফাংশনের মাধ্যমে করেন, php get header, এটা একটা ফাংশন। কি হলো? মাথা কাটা ফালাই দিলেন, একটা লিংক করে দিলেন। আচ্ছা, এগুলো একটা লিস্ট করব আমরা, ঠিক আছে? যা যা করতেছি একটা লিস্ট করব। তারপর এটা কি ফুটার শুরু হয়েছে এখান থেকেই তো, এন্ড অফ কন্টেন্ট প্যানেল। একদম নিচে যান, কন্টেন্ট প্যানেল লেফট শেষ হয়েছে, তারপর রাইট শেষ হয়েছে, এন্ড অফ কন্টেন্ট প্যানেল থেকে শেষ হলো। আমরা কন্টেন্ট প্যানেল এটাও শেষ হলো। আমরা এই যে বটম প্যানেল যেটা, এটা আমরা আলাদা করব, অথবা যেখান থেকে আলাদা করেন সমস্যা নেই। এখানে php get footer, ফুটার নামে কি আমরা এখনো কোনো ফাইল নিছি? এখন নিব। footer ডট সেভ করলাম, রিলোড দেই। হেডার ফুটার সব আছে না? আচ্ছা, তারপর এই পাশে একটা আছে কন্টেন্ট এরিয়া আর একটা আছে উইজগেট এরিয়া বা সাইড বার। এটারও আমরা চাইলে আলাদা করতে পারি, করি। রাইট কন্টেন্ট এরিয়া আছে না, এতটুকু সরাই ফেলি। কোথায়? index.php তে রাইট কন্টেন্ট এরিয়া, এখান থেকে এখানে শেষ। রাইট কন্টেন্ট এরিয়া স্টার্ট হচ্ছে কোথায়? লেফট, এই যে এখানে। এখান থেকে এটারে কাইটে দিয়ে এখানে একটা php কোড ইউজ করি। php get sidebar, এই তিনটা হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস এর বিল্ট ইন নাম। এছাড়া অন্য নাম ইউজ করতে পারেন। ডট কি কি নাম দেখলাম? সবই তো ঠিক আছে, তাই না? index.php সেভ দিছি, জাস্ট এটা টোটাল টেমপ্লেটটাকে 4টা ভাগ করলাম, তারপর আবার কোডের মাধ্যমে
একসাথে করলাম। কোনটা? বেস সোর্সে যান। এইটার কথা হচ্ছে এরকম, আমরা মিলার দেখে নিই না, বক্সের মধ্যে সব কিছুই থাকে এলোমেলোভাবে, ওইটার আমরা মিলাই। এরকম এই চারটার মধ্যে আমরা পার্ট বাই পার্ট আলাদা করে রেখে দিছি। ওয়ার্ডপ্রেসের এই ফাংশনের মাধ্যমে কি করছে, এটা ওরা মিলাই দিছে, একসাথে করে দিছে। এখন আপনার যে এইচটিএমএল এর পেজের কথা বলতেছেন, যে এইচটিএমএল এর স্ট্রাকচার তো ভেঙে গেল আমাদের। এইচটিএমএল শুরু করলাম একটাতে, শেষ হচ্ছে যে আরেকটাতে। এখন শেষ এই চারটা মিলে একটা পেজ হিসাবে কাজ করতেছে, বুঝতে পারছেন? চারটা মিলে একটা পেজ হিসাবে কাজ করতেছে। এতটুকু আমরা দেখলাম, জাস্ট চারটা ভাগ করলাম আর এই করলাম। আজকে আর এর বেশি দেখাবো না। আপনারা এই সপ্তাহে কাস্টমাইজেশন ট্রাই করবেন, আর এরকম মানে টেমপ্লেট ডাউনলোড দিবেন, এইচটিএমএল টেমপ্লেট ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে style.css এর মধ্যে এই নামগুলো লিখবেন, তারপর এই হেডার, ফুটার, সাইডবার, কন্টেন্ট এরিয়া এগুলো ডিভাইড করবেন, ঠিক আছে? কাইটা কাইটা একসাথে করবেন আবার। এখন এতটুকু করার জন্য যে ফাংশনগুলো লিখছি, ওই ফাংশনগুলো একটু লিখে রাখি এখানে, আপনাদের দরকার। কি কি লিখছিলাম? ফার্স্টে লিখছিলাম গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তারপর লিখছিলাম পিএইচপি ব্লগ ইনফো, ওটার ভিতরে কি দেখছিলাম? নেম, নেম বা টাইটেল। টাইটেল দেখছিলাম, ডেসক্রিপশন দেখছিলাম, ওখানে নেম দিলে কাজ হবে। ডেসক্রিপশন আর কি দেখছিলাম? পিএইচপি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবো আমরা, গেট হেডার দেখছি না, আরেকটা দেখছিলাম গেট ফুটার, আরেকটা দেখছিলাম সাইডবার। আচ্ছা, এখানে দেখেন আমরা পিএইচপি তে কি দেখে আসছিলাম, কিভাবে আর্গুমেন্ট তৈরি করতে হয়, তাই না? এটা এখানে ইউজ করছি, এটাই তো ইউজ করছি। তাহলে আর্গুমেন্ট অলরেডি তৈরি করা আছে, ভিতরে তৈরি করা আছে, ওইটা আমরা এখানে জাস্ট ইউজ করছি, ঠিক আছে? এই কারণে আমরা ইউজ করাটা কিন্তু এখানে শিখে আসছি অলরেডি। তারপর এখানে কি করলাম, জাস্ট ফাংশনটা ইউজ করলাম, তাই না? পিএইচপি তে দেখে আসছি কিভাবে ফাংশন তৈরি করতে হয় আর ফাংশন ইউজ করতে হয়। শুধুমাত্র ফাংশনের নাম আমরা আগে যে কাজ করছি ওইটার ভিতরে কি লিখছিলাম, একটা ফাংশনের নাম লিখছি, তাই না? যে কোনো কিছু নাম লিখছিলাম, তারপর ওইটার ভিতরে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, কি $1 দিয়েছিলাম, তাই না? ওই ওয়ানটা যখন আর্গুমেন্ট আমরা পরে কল করছি, শুধুমাত্র ফাংশনের নামটা লিখছিলাম আর সিঙ্গেল, হ্যাঁ, ওই $1 জায়গায় এই এটার যে আর্গুমেন্ট এটা তৈরি করা আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসের তৈরি ফাংশনগুলো এখানে ইউজ করতেছি, বুঝতে পারছেন? আমরা কিন্তু বলছিলাম যে পিএইচপির যে ফাংশন ওগুলো জানলেও লাভ নাই, যদি ওয়ার্ডপ্রেসের গুলো না জানি, দুইটাই জানা লাগবে। পিএইচপি তে কিভাবে ইউজ করতে হয় সেটাও জানা লাগবে, আর ওয়ার্ডপ্রেসের কি কি ফাংশন আছে ওইটাও জানা লাগবে। আমরা দেখে আসছি কিভাবে তৈরি করতে হয়, এখন দেখতেছি ওয়ার্ডপ্রেসে কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যখন লগ ইন অবস্থায় থাকেন উপরে একটা বার আসে, অ্যাডমিন বার, ওইটা দেওয়া হয় নাই, ওইটা দিবেন কিভাবে দেখেন? না, ওইটা জাস্ট দুইটা লেখা এখানে, যেখানে আপনার হেডার শেষ হচ্ছে, হেডারের ভিতরে যেখানে শেষ হচ্ছে ওইখানে লিখলে পারেন, উপরে লিখলেও পারেন, যে কোনো জায়গায় লিখতে পারেন, সমস্যা নাই। জাস্ট পেজ সোর্সে যান,
টাইপের অনেক কিছু থাকে না, এগুলো আসে হচ্ছে এখানে একটা কোডের মাধ্যমে। PHP WP head, সোর্সে যান, ইনক্লুড CSS, এগুলো আসছে। হেড দিছেন, এখানে অল্প একটু জায়গা নিছে তাই না, লেখাগুলো কিন্তু আসে নাই, লেখাগুলো আসে স্ক্রিপ্টের মাধ্যমে। আর স্ক্রিপ্ট থাকে কোথায়? স্ক্রিপ্ট থাকে ফুটারে। আমরা তো এটাই শিখছিলাম যে স্ক্রিপ্টগুলো ফুটারে থাকে। এই কারণে যেখানে ফুটার শেষ হয়েছে, মানে বডি যেখানে শেষ হয়েছে তার আগে এখানে আরেকটা PHP কোড লেখেন, PHP WP ফুটার। আপনার একটা HTML টেমপ্লেট বানানো যতটা কঠিন লাগে, ওইটার থেকে শত গুণে মজা লাগে হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম বানানো। থিম বানানোটা একটা নেশা বা একটা মজা, সহজ কথা আসছে। ওইটা ওইটা আসছে কোথেকে দেখেন, ওই যে WP ফুটার দিছেন না, ফুটার দেওয়াতে এই যে এগুলো চলে আসছে, এই যে WP অ্যাডমিন, তারপর এগুলোর যে PHP গুলো আছে ওগুলো আসছে, বিভিন্ন স্ক্রিপ্ট আসছে এগুলা। আমি তো এটাই বললাম যে ওয়ার্ডপ্রেসটা শুধুমাত্র কন্টেন্ট ম্যানেজমেন্ট করার একটা সিস্টেম, আর টোটাল ডিজাইনটা আপনার উপর ডিপেন্ড করে। এখন এই ডিজাইনটা ডাইনামিকভাবে ওয়ার্ডপ্রেসের যে ফাংশনগুলো ওইগুলো নিয়ে আসবেন এই PHP কোডের মাধ্যমে। এই কারণে শুধুমাত্র আপনার থিম ডেভেলপমেন্টের জন্য এই কোডগুলো জানা লাগবে। তারপর আপনি এক্সট্রা করে ফাংশন তৈরি করার জন্য PHP জানা লাগবে। থিম ডেভেলপ করার জন্য মেনলি লাগবে শুধু এই কোডগুলো জানা লাগবে, কিন্তু এক্সট্রা ফাংশন তৈরি করতে গেলে PHP জানা লাগবে। কি দেখছিলাম? WP হেডার, হেড, WP হেড, আরেকটা WP ফুটার। জাস্ট এই কয়েকটা ফাংশন তৈরি করলাম, অনেক কিছু হয়ে গেল আমাদের। আচ্ছা, আর আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে লাগাই দিব না। আরেকটা হচ্ছে এই যে ইমেজটা, এর মধ্যে কোনো লিংক নাই, লিংক আছে? এই যে হোমের মধ্যে ক্লিক করেন, আসবে কি index.html, এখানে index.html নামে কিছু আছে নাই। এখন এটার আমরা ডাইনামিক ভাবে লিংক করাই দিব, ওইটার মধ্যে দিই জাস্ট, আর কিছুই না। href এখানে PHP ব্লগ ইনফো, বাহ, এ কত সুন্দর করে বলে ফেললো। কি বলছেন? হোম, রিলোড দেন। HTML তো নাই, এটা দেখতে রিলোড দেন। এখন দেখেন লিংকে কি আসছে, জাস্ট ওই হোম পেজের লিংকটা চলে আসছে, আর এটাই তো হোম। এখানে খুব মানে ওয়ার্ডপ্রেসের বিষয়গুলো খুব ইজি, ঠিক আছে? ইজি কেন? এর নামগুলো ওইভাবেই দেওয়া। যেমন এ কিন্তু জানে না যে এখানে হোম হবে, বলছে যে হোম, এটাই